ন্যাশনাল ইউনিভার্সিটির ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যারা রয়েছেন রেজিস্ট্রেশন অলরেডি যারা করছেন তাদের জন্য। এবং এটা আপনারা নিশ্চয়ই আপনাদের নিজ নিজ পেজে শিডিউলগুলো পেয়ে গেছেন, ক্লাস রুটিনগুলো আপলোড করে দেওয়া হয়েছে। এবং এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা আপনাদের পেজে যাবেন সে বিষয়টা একটু দেখি, তারপর আমরা ক্লাসে যাচ্ছি। তো এখান থেকে NU7 কলেজ, তারপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কেমিস্ট্রি, এখানে ক্লিক করবেন। দেন এখানে এসে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। আপনি যে সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন সেটিও আপনার পেজে সংযুক্ত থাকবে, ওই সাবজেক্টটা। আমরা এই যে যদি NU হয়ে থাকেন তাহলে NU কেমিস্ট্রিতে ক্লিক করবেন, আর যদি 7 কলেজের হয়ে থাকেন তাহলে 7 কলেজ থেকে ক্লিক করবেন। তো আমরা NU এটা এখন আলোচনা করব। দ্যাটস ওয়াই হচ্ছে NU তে ঢুকলাম, এবং হচ্ছে যে এখান থেকে থার্ড ইয়ারে যাবেন। থার্ড ইয়ারে যাওয়ার পরে যারা ডেমো ক্লাস খুঁজছিলেন তাদের জন্য বলি, সেটি হচ্ছে যে ডেমো ক্লাসগুলো এখানে দেওয়া আছে এবং এখানে ডিটেলস সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। প্লাস হচ্ছে নোটগুলো এখানে কভার করা আছে, যাতে করে নোটের কোয়ালিটিগুলো আপনারা চেক করতে পারেন, যে নোটগুলো আসলে কিভাবে পাবেন, ডাউনলোড কিভাবে করতে পারবেন, সেগুলো ব্যাপারগুলো দেওয়া আছে। আই হোপ যে এইটা আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিবে। আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে কোর্সের যে পেপারের জন্য রেজিস্ট্রেশন করেছেন এই পেপারের যাবতীয় কনসেপ্টগুলো আপনার পেজেই আপনি ডিটেলস পেয়ে যাবেন। সো এটার জন্য কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন চ্যাপ্টারে কোন কোশ্চেন পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে সে ব্যাপারে গাইডলাইন পুরোপুরি ভিডিওতে থাকবে, প্লাস হচ্ছে নোটেও দেওয়া থাকবে। তো আশা করছি যে এই ব্যাপার নিয়ে আর দ্বিতীয়বার হয়তো কথা বলার প্রয়োজন হবে না। তো আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় বর্ষের ইনঅর্গানিক কেমিস্ট্রি, দ্যাট ইজ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রির যে প্রবলেমটা সেটি হচ্ছে যে অনেকগুলো থিওরি রয়েছে, থিওরিগুলোর ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে অনেক সময় যেটি হয় সেটি হচ্ছে যে পরবর্তীতে যেগুলো এই থিওরির যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনগুলোকে বোঝা যায় না। দ্যাটস ওয়াই ইনঅর্গানিক কেমিস্ট্রির মতো একটা সহজ সাবজেক্ট পরবর্তীতে কঠিন হয়ে দেখা দেয়। এবং এখান থেকে কোশ্চেন কমন পাওয়া সব থেকে বেশি সহজ, এবং এখান থেকে শতভাগ অ্যান্সার করাটা সবচেয়ে বেশি সহজ। কারণ ক্রিটিক্যাল যে কোশ্চেনগুলো অনার্স এবং অনার্স লেভেলে হয়ে থাকে, থার্ড ইয়ারে স্পেশালি, সেই জিনিসগুলোর এখান থেকে সবগুলো যদি সাবজেক্ট ম্যাটারগুলো ঠিক মতো বোঝা যায় তাহলে অ্যান্সার করাটা খুব সহজ হয়। বেসিক ক্লিয়ার থাকতে হবে, বেসিক ক্লিয়ার থাকলে যে কোনো কোশ্চেনের উত্তর আপনি দিয়ে আসতে পারবেন। তো আমরা যে চ্যাপ্টার ওয়াইজ যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো প্রতিটাই বেসিক বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলের ডিসকাশন থাকবে। প্লাস হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো থাকবে। আর দ্য সেম টাইম হচ্ছে যে আমাদের কোন কোন চ্যাপ্টার বাদ দিতে পারি এবং কতটুকু বাদ দিতে পারি। যদি একটা চ্যাপ্টার বাদ দিই তাহলে পুরোটাই কি বাদ দেওয়া পসিবল কিনা, আর যদি পুরোটা বাদ দিই তাহলে শতভাগ কমন থাকবে কিনা। এই কোশ্চেন গুলো আমরা আলোচনা করব যাতে করে পুরো জিনিসটা ক্লিয়ার হয়। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে চ্যাপ্টার 2 নিয়ে। তো আমরা চ্যাপ্টার 2 এর স্লাইড গুলো একটু দেখি। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে। তো আজকের যে কোশ্চেনটা আলোচনা করবো বেসিক্যালি সেটি হচ্ছে চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে বলে রাখি, চ্যাপ্টার 2 এর হচ্ছে যে কোশ্চেনগুলো আপনাদের পড়ানো হবে, যে কোশ্চেনগুলো আপনাদের পেজে সাজেশন আকারে থাকবে, এর বাইরে অতিরিক্ত কোনো কোশ্চেন পড়তে হবে না। দুই হচ্ছে যে নোটগুলো যেগুলো দেওয়া থাকবে সবাই চেষ্টা করবেন যে সেই নোটগুলোই পড়ার জন্য, বাইরে থেকে কোনো নোট পড়া না পড়ার জন্য বলা হচ্ছে। কারণ হচ্ছে যে বাইরের নোটগুলোতে অনেক ক্ষেত্রে কিছু ভুল থাকে, যে ভুলগুলো চেক করা থাকে না। তো এই চেক করা না থাকার কারণে যেটা হবে যে আপনি কষ্ট করে পড়ার পরেও এত ভুল লিখে আসবেন। সেই জন্য যে নোটগুলো এখানে PDF আকারে দেওয়া থাকবে সেই নোটগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা আপনি অনলাইন থেকে নোট করে নিতে পারেন। আর যেগুলো কোশ্চিনের উত্তর দেওয়া থাকবে সেগুলো এখান থেকে পড়তে হবে, যেগুলো থাকবে না সে ব্যাপারগুলোতে আপনারা আমাদেরকে নক করতে পারেন, অথবা অন্য কোনো মূল বই থেকে পড়তে পারেন। মূল বই পড়া সাজেস্ট করছি, কারণ মূল বইয়ে কম্পারেটিভলি অনেক ভুল কম আছে দেন গাইড। আচ্ছা, এখন হচ্ছে যে বই কোনটা পড়বেন এ ব্যাপারে কিছু কোশ্চিন ছিল। সেটি হচ্ছে যে বাজারের যে কোনো রাইটারের একটা বই কিনে নিলেই হবে প্রথমত। কারণ হচ্ছে যে একটা বই থেকে আপনাদের যে সিলেবাস সেই সিলেবাস ফুল কাভার করবে না। সো যেটুকু কাভার করবে না ওইটুকু অ্যাডিশনাল সাপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর কেউ যদি মূল বই গাইড না কিনেন, শুধু মূল বই কিনেন, মূল বইটা কিনতে হবে এই কারণে কোশ্চেনের উত্তর পড়ার জন্য না, মূল বইটা কিনতে হবে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। অনেক সময় কোশ্চিনের যে উত্তর সেই উত্তরটাকে বোঝার জন্য অনেক সময় থিওরিটিক্যাল কনসেপ্টটা দরকার হবে। সো থিওরিটিক্যাল কনসেপ্টটা পড়তে হবে মূল বই থেকে, মূল বই থেকে পড়ে নিয়ে তারপরে কোশ্চিনের আনসার গুলো পড়লে সেটি অনেক সহজ হবে আপনার জন্য, যে এটাকে মেমোরাইজ করে রাখা। কারণ দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোন জিনিস পড়বেন, কোন কোশ্চিনটা পড়বেন, কতটুকু পড়বেন, এটার অ্যান্সার থেকে পড়বেন, এটা যেমন ইম্পর্টেন্ট তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে
যে এই যে জিনিসটা পড়লেন সেই জিনিসটাকে ধারণ করে রাখা, দ্যাট ইজ আজকে সকালে পড়ে রাতে ভুলে গেলে সেটার আসলে কোনো কেমিস্ট্রি বা কোনো আউটপুট দিবে না, এবং হচ্ছে এটি কোনো রেজাল্টও নিয়ে আসবে না। সো যেটি করতে হবে সেটি হলো যে 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 কোশ্চেনের উত্তর মনে রাখার জন্য যে ধরনের ট্রিক্স গুলো দেওয়া হবে সেই ট্রিক্স গুলোকে টু দ্য পয়েন্টে বাস্তবায়ন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি এটিকে পারফেক্টলি প্র্যাকটিস করা সম্ভব হয় তবেই এই সমস্যার সমাধান হবে। তো আজকের যে আলোচনাটা সেটি হচ্ছে জটিল যুগে সিউজউইক, এটাকে আমরা বলি সিডউইকে অনেকে উচ্চারণ করে, সিউজউইকের ইলেকট্রনিক তত্ত্ব আলোচনা করো, সীমাবদ্ধতা লিখো। প্রথমত হচ্ছে ইলেকট্রনিক থিওরি। আমরা ইলেকট্রনিক থিওরি বলতে কি বুঝি, আর একটা হচ্ছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা হচ্ছে যে আমরা জানি যে প্রতিটা তত্ত্ব, যতগুলো তত্ত্ব আসছে এবং আসবে ভবিষ্যতে, সবগুলো তত্ত্বেরই কিছু না কিছু লিমিটেশন থাকবে, সীমাবদ্ধতা থাকবে। একদম পারফেক্ট বলে কোনো জিনিস পৃথিবীতে নেই। সবকিছুরই একটা দোষ থাকবে, সবকিছুরই একটা সীমাবদ্ধতা থাকবে, সবকিছুরই একটা লিমিটেশন থাকবে, সবকিছুরই একটি ওয়ার্কিং এরিয়া থাকবে, যে যার বাইরে সেটি ওয়ার্কেবল হবে না। অর্থাৎ একদম ইউনিভার্সাল বলে কোনো পৃথিবীতে কোনো কিছু নাই, যেগুলো মানুষের তৈরি। মানুষের তৈরি কোনো জিনিস ইউনিভার্সাল না। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি এবার হচ্ছে ইলেকট্রনিক তত্ত্ব। ইলেকট্রনিক তত্ত্ব বুঝতে পারছেন যে ইলেকট্রনের উপরে বেস করে যে তত্ত্ব দেওয়া হয়, একদম সিম্পলি বুঝেন মোটা দাগে, সেটি হচ্ছে যে ইলেকট্রনিক তত্ত্ব বলতে আমরা ওই তত্ত্ব বা ওই থিওরিকে বুঝবো যে তত্ত্বটা বেসড অন ইলেকট্রন। ইলেকট্রন বলতে ইলেকট্রনের মুভমেন্ট, ইলেকট্রন বলতে অরবিট, ইলেকট্রন বলতে অরবিটাল, ইলেকট্রন বলতে ডোনেটিং পাওয়ার, ইলেকট্রন বলতে লিগ্যান্ড। এই কতগুলো জিনিসের সাথে ইলেকট্রন জড়িত, এর বাইরে কিন্তু ইলেকট্রনের কোনো প্রভাব নাই। আমরা তাহলে কি কি জিনিস পেলাম, একটা হচ্ছে আয়ন হতে পারে, একটা হতে পারে যে মুক্ত জোড় ইলেকট্রন হতে পারে, একটা হতে পারে সিঙ্গেল জোন ইলেকট্রন হতে পারে, ডোনেটিং ইলেকট্রন, ডোনেটিং ক্যাপাসিটি বেশি আছে এরকম হতে পারে, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আরটা হতে পারে যে আবেশ প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। আরটা হতে পারে কি, যে ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি। তো এই যে বেসিক গুলো, এই বেসিক গুলোর উপরে ডিপেন্ড করবে যে তার যৌগ ফরমেশন, তার কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল প্রপার্টিজ। এখন যদি আমরা এটিকে এই সিজুইকের থিওরিকে বোঝার চেষ্টা করি, তার মানে দুটো জিনিস এখান থেকে পেয়ে গেলাম। একটা হচ্ছে যে এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতা আছে যেটা আমাদেরকে জানতে হবে। আর একটা হচ্ছে এই ইলেকট্রনিক তত্ত্ব যেটি, সেই ইলেকট্রনিক তত্ত্বটা কিসের উপরে বেস করে, ইলেকট্রনের উপরে বেস করে। তো ইলেকট্রনের উপরে বেস করে এখানে যেটি আলোচনা করা হয়েছে স্পেসিফিক্যালি, স্পেসিফিকলি এখানে যেটা আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে ইলেকট্রনের ডোনেশন যে অ্যাটিটিউড, তার উপরে বেস করে। তাহলে ইলেকট্রন বলতে আমরা কিন্তু অনেক কিছু বুঝলাম যে এটা 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 হতে পারে, কিন্তু এই তত্ত্বটা স্পেসিফিকলি বলা হয়েছে যে ডোনেটিং অ্যাবিলিটি। এখন ডোনেটিং অ্যাবিলিটি কি, ডোনেটিং অ্যাবিলিটি হচ্ছে একটা এলিমেন্টের নাম্বার অফ ইলেকট্রন, দ্যাট ইজ লোন পেয়ার ইলেকট্রন আছে, বা একটা কেমিক্যাল স্পেসিসের লোন পেয়ার ইলেকট্রন আছে। এই লোন পেয়ার ইলেকট্রন বা সিঙ্গেল ইলেকট্রন আছে। তো আমরা এই থিওরিটা যেহেতু লোন পেয়ারের বা দুটা এক জোড়া ইলেকট্রনের, সেজন্য আমরা এক জোড়া থেকেই কথায় নিয়ে আসবো যাতে করে আমাদের মনে থাকে এটি। তো লোন পেয়ার ইলেকট্রন বা এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যেটাকে বলি আমরা, এই ইলেকট্রনটা ডোনেটিং কিভাবে হচ্ছে তার উপরে বেস করে এই থিওরিটা প্রতিষ্ঠিত। 1923 সালে এটি বিজ্ঞানী সিজুইক এটি স্ট্যাবলিশ করেন এই থিওরিটা। তারপর থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন কেমিক্যাল স্পেসিসের ডেফিনেশনে এবং যৌগ ফরমেশন, বিশেষ করে কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো, কমপ্লেক্স কম্পাউন্ড এর ফরমেশন এক্সপ্লেন করার জন্য। এটা একটি খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু যে এর আগে, এই থিওরির আগে আমরা কমপ্লেক্স স্ট্রাকচার অফ এলিমেন্ট ব্যাখ্যা করতে পারতাম। সো এটি দিয়ে আমরা এখন কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি। তো আমরা চলে যাচ্ছি জটিল যৌগের সিজিক্যাল ইলেকট্রনিক তত্ত্ব বা ইলেকট্রনিক থিওরি। এটি প্রাথমিক তত্ত্ব যা জটিল যৌগ গঠনের ব্যাখ্যা দেয়। তারপরে এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় যে জটিল যৌগ গঠনের ব্যাখ্যা কোন তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি, সেটি হচ্ছে সিজুইক থিওরি। এটা বেসড অন ইলেকট্রন, বেসড অন ডোনেটিং অফ ইলেকট্রন, বেসড অন লোন পেয়ার ইলেকট্রন। এটি মূলত লুইস অ্যাসিড বেস তত্ত্ব। আমরা জানি লুইস অ্যাসিড বেজও কিন্তু ইলেকট্রনের গ্রহণ এবং বর্জনের সাথে জড়িত। সো এটিকে আপনি লুইস অ্যাসিড বেস থিওরিও বলতে পারেন। আবার এটিকে ডেটিভ বন্ধনের ধারণার উপরে ভিত্তি করে গঠিত, মানে হচ্ছে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন ডোনেশনের উপরে ভিত্তি করে গঠিত। তার মানে এই যে সিজুইক তত্ত্ব যেটা এতক্ষণ নাম শুনছিলেন, এটাকে কিন্তু আমরা আরো অনেকভাবে ব্যাখ্যা করতে পারি, মানে নামকরণ করতে পারি কি। একটা হচ্ছে লুইস অ্যাসিড বেস তত্ত্ব। আপনাকে যদি এখন পরীক্ষায় কোশ্চেন করে যে লুইস অ্যাসিড বেস তত্ত্বের আলোচনা করো এবং সীমাবদ্ধ লেখো, তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ কোশ্চেনটা এভাবে হতে পারে। কারণ সিজিক তত্ত্ব, ইলেকট্রনিক তত্ত্ব যেটি, সেটি কিন্তু হচ্ছে লুইস অ্যাসিড বেস তত্ত্ব, আর সেটি হচ্ছে ডেটিভ বন্ড ফরমেশনের থিওরির উপরে বেস করে। সো তিনটা জিনিসই মনে রাখতে হবে, পরীক্ষায় কোশ্চেন যদি একটু ক্রিটিক্যাল হয়
যদি কোনো হাই থট কোনো টিচার এটাকে কোশ্চেন সেট করে, তাহলে সে সিজিক তত্ত্বের পরিবর্তে লুইস অ্যাসিড বেস থিওরি নামকরণ করতে পারে বা চাইতে পারে কোশ্চেনে। সো এটিও মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি আমরা যে এই যে থিওরি, সেই থিওরির মানে কি কি জিনিস বলা হয়েছে, এই তত্ত্ব অনুযায়ী কি কি জিনিসকে আলোচনায় নিয়ে আসা হয়েছে। জটিল যৌগ গঠনের সময় ধাতব আয়ন, দ্যাট ইজ মেটালিক যে কম্পাউন্ড গুলো রয়েছে, যেমন ফেরিক, কপার, ইক এবং আস ইত্যাদি, একটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে। লুইস অ্যাসিড কারা? যারা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড। এটা একটা নোট নিয়ে রাখেন, কারণ ভবিষ্যতে পড়ার জন্য যখন পড়বেন তখন এটা কাজে লাগবে। লুইস অ্যাসিড হচ্ছে যারা হচ্ছে ইলেকট্রন রিসিভ করতে পারে। তাহলে ক্ষার কারা? লুইস ক্ষার কারা? বা লুইস বেজ কারা? লুইস বেজ হচ্ছে যারা ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝলাম, যে হাইড্রোজেন আয়ন কি করে? ইলেকট্রন গ্রহণ করে, তার মানে কি এটা লুইস অ্যাসিড। একদম সিম্পলি এটা মনে রাখেন, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে, দ্যাট ইজ লুইস অ্যাসিড। তো জটিল যৌগ গঠনের ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা এই যে সমস্ত আয়নগুলো, যে সমস্ত আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে লুইস অ্যাসিড। তার মানে এটি একটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। কারা কাজ করে? মেটালগুলো। তার মানে এই এই যে থিওরি, এই থিওরির প্রথমেই বলা হচ্ছে যে যত জটিল যৌগ গঠিত হবে, সবগুলো জটিল যৌগের কেন্দ্রে যে মেটাল আয়নটা থাকবে সেটি হচ্ছে একটা লুইস অ্যাসিড। তার মানে ওই মেটালটা বিহেভ করবে অ্যাজ এ লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কি মনে রাখার সুবিধার জন্য, হাইড্রোজেন আয়ন একটা লুইস অ্যাসিড। কেন? বিকজ হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে, যারাই ইলেকট্রন গ্রহণ করে তারাই লুইস অ্যাসিড। এখন একটা করুক আর দুইটা করুক, ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে যে একটা করবে না দুটা করবে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে সে কি ফর্মে আছে তার উপরে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন ইটসেলফ তো আপনাকে ইলেকট্রন গ্রহণ করবে না, আনটিল আনলেস ইট ইজ কনভার্টিং টু হাইড্রোজেন আয়ন। তার মানে হাইড্রোজেন আয়ন যখন হচ্ছে তখনই শুধুমাত্র লুইস অ্যাসিড হচ্ছে। তার মানে এইখানে এই জায়গাটাই একটু খেয়াল করতে হবে আমাদের। সেটি হচ্ছে এই যে এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। এইখানে হচ্ছে লুইস অ্যাসিড, এগুলো কেন লুইস অ্যাসিড আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম। তার মানে যতগুলো লিগ্যান্ড আছে, যতগুলো লিগ্যান্ড আছে, লিগ্যান্ডের কাজ কি? লিগ্যান্ড মানে তার হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, আর মুক্ত জোড় ইলেকট্রন থাকা মানে সে ডোনেট করবে। তার মানে লিগ্যান্ড গুলো তাহলে ক্ষার। তার মানে এই এই থিওরির মূল জিনিসটা কিন্তু এখানে চলে আসছে, এটুকু বুঝলে পুরো থিওরি বোঝা শেষ। যে একটা জটিল যৌগ, জটিল যৌগের কেন্দ্রে থাকে কি? মেটাল। চারিদিকে থাকে কি? লিগ্যান্ড। লিগ্যান্ড কারা? যারা ইলেকট্রন ডোনেট করে। একদম সহজভাবে বুঝেন, পরে আমরা এটা আলোচনা করছি, জাস্ট মনে রাখার জন্য। সহজভাবে বোঝেন, যারা ইলেকট্রন ডোনেট করতে পারে, এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন দান করবে, লোন পেয়ার মানে দুইটা, তারাই হচ্ছে লিগ্যান্ড। ক্লিয়ার এটুকু? এরপরে হচ্ছে যে সেন্ট্রালে যে মেটাল আয়নটা থাকবে, সেই আয়নটা হচ্ছে একটা অ্যাসিড। কেন? কারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে কি অ্যাসিড? লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড বলছি? বিকজ হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে, সেই জন্য ওটাকে লুইস অ্যাসিড বলা হয়। তো অ্যাসিড বেস থিওরি অনুযায়ী যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড, আর যারা ইলেকট্রন ডোনেট করে তারা হচ্ছে ক্ষার। লিগ্যান্ড ইলেকট্রন ডোনেট করে, দ্যাট ইজ বেজ। আর হচ্ছে মেটাল ইলেকট্রন গ্রহণ করে, সেই জন্য এটা হচ্ছে অ্যাসিড। মেটাল মানে মেটাল আয়ন। তাহলে এই যে মেটাল আয়ন এবং লিগ্যান্ডের মধ্যে যে বন্ধনগুলো, সেগুলো হচ্ছে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড তৈরি করে। কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডের বাংলা অর্থ কি? সন্নিবেশ সমযোজী বন্ধন অথবা ডেটিভ বন্ধন। আপনাকে যদি বলে যে ডেটিভ বন্ধনের সংজ্ঞা দাও, তাহলে অবাক হওয়ার কিছু নেই, আপনি সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডের সংজ্ঞা দিবেন। যদি ভুল করে কোভালেন্ট বন্ডের সংজ্ঞা দেন, তাহলে এটা ভুল, অ্যান্সারটা ভুল হয়ে যাবে। সুতরাং মনে রাখতে হবে যে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড আর কোভালেন্ট বন্ড যেহেতু ভিন্ন, সুতরাং কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বা ডেটিভ বন্ধন বলবো। তাহলে এই জায়গাটাই লুইস যে থিওরি, এই লুইস থিওরির আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট এখানে পেয়ে গেলাম, যে এইখানে দুইটা জিনিস ঘটতেছে। একটা হচ্ছে মেটাল আয়ন থাকে কেন্দ্রে, ও হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, দ্যাট ইজ অ্যাসিড। আর লিগ্যান্ড ইলেকট্রন ডোনেট করে, দ্যাট ইজ ক্ষার। সো লুইস অ্যাসিড বেস থিওরির উপরে প্রতিষ্ঠিত। এই জন্যই আমরা প্রথমে বলেছিলাম যে সিডুইকের যে আপনার ইলেকট্রনিক থিওরি, সেই ইলেকট্রনিক থিওরিটা বেসিক্যালি হচ্ছে অ্যাসিড বেস থিওরির উপরে প্রতিষ্ঠিত। ক্লিয়ার এটুকু? ওই লাইনের সাথে এটুকু কোঅর্ডিনেট করে আর কি। ধাতব আয়নের চারপাশে নির্দিষ্ট সংখ্যক লিগ্যান্ড যুক্ত হয়ে একটি জটিল যৌগ তৈরি করে, জ্যামিতিক গঠন নির্ভর করে তার কোঅর্ডিনেট সংখ্যা ও ইলেকট্রন কনফিগারেশনের উপরে। আমরা একটু পর দেখবো এটা। এই আয়নটা দেখেন, এই আয়নটা অনেকটা জটিল আকারের একটা আয়ন। এই উদাহরণটা পরীক্ষায় দেওয়ার দরকার নাই, আমরা পরে একটা চিত্র দেখবো, সেই উদাহরণটা দিবেন, জাস্ট এটা এভাবে লেখা আছে।
এটি আমরা দেখছি যে এখানে আমাদের যে আয়নগুলো যুক্ত হয়েছে সেই আয়নগুলো মোট চারটি এখানে দেখানো হয়েছে, ছয়টিও হইতে পারে। আমরা সেটি ফিগারে দেখবো। এখানে আমরা কয়টা পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পাচ্ছি। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দেখতে পাচ্ছি। তার মানে CU5 এখানে আছে। আরো কিন্তু এখানে কিন্তু লোন পেয়ার আবার ডোনেটও করতে পারে। ডোনেট করেও মাধ্যমে বন্ধ করে। মানে এখানে কি হয়েছে, ঘটনা কি ঘটছে? সিডিউকের ইলেকট্রন তত্ত্বের অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যামোনিয়া তার নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন ডোনেট করেছে কিউ প্লাস আয়নকে। অনুরূপভাবে এটা ডোনেট করেছে, অনুরূপভাবে এটা ডোনেট করেছে, অনুরূপভাবে এটা, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ডোনেট করেছে। এখন এখানে যখন ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যায়, তখন সেও কিন্তু আবার একটা, এই যে কিউ প্লাস আয়নে পরিণত হয়েছিল, তখনই কিন্তু সে এখানে একটা ইলেকট্রন জোড় ডোনেট করতে পারে। তার মানে এই সেন্ট্রাল মেটাল যেটা, সেটাও কিন্তু ইলেকট্রন ডোনেট করতে পারে। জটিল যৌগ গঠনের সময় ধাতব আয়ন লুইস অ্যাসিড ভূমিকা আহ, পালন করে। লিগ্যান্ড সহ বেজের আয়ন সাথে লিগ্যান্ড যুক্ত হয়। এটা কিন্তু লিগ্যান্ড, স্পেলিং মিস্টেক আছে, একটু দেখে নিন। আচ্ছা, সীমাবদ্ধতা কি? জ্যামিতিক গঠন ব্যাখ্যা করতে পারে না। এখানে একটা ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে সীমাবদ্ধতার কথা। তো সীমাবদ্ধতার ক্ষেত্রে সব থেকে দুটা জিনিস মনে রাখতে পারেন। একটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ, আর হচ্ছে জ্যামিতিক গঠন। এটার জিওমেট্রি কি হবে? অর্থাৎ এই যে অ্যামোনিয়া, এই একটা অ্যামোনিয়ার যে বন্ডিং, এই বন্ডিং এর সাথে এই অ্যামোনিয়ার যে বন্ডিং, সেই বন্ডিং এর মধ্যকার কোণ কত হবে, এটা কত হবে, ঠিক আছে? এটা কত হবে, এবং এখানে যে ইলেকট্রন ডোনেট করতেছে সেটা কিভাবে ফর্ম হবে। এই যে বিষয়গুলো, ইন্টারনাল বিষয়গুলো, এগুলোর কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। দ্যাটস ইজ, আমরা বলতে পারি এটা একটা হচ্ছে yes, এই থিওরির একটা সীমাবদ্ধতা। সো আমরা এখান থেকে এই দুটো জিনিস মনে রাখবো, আর এই চিত্রটা মনে রাখবো। চিত্রটা কি? এখানে যদি আপনি এটা নাও দেখান, কোনো প্রবলেম নাই, এটুকু না দেখালেও কোনো সমস্যা নাই, এটুকু না দেখালেও কোনো সমস্যা নাই, বাট এটুকু কিন্তু দেখাতে হবে, এই অংশটুকু। এইভাবেই উদাহরণটা এইভাবে দিলেই বেটার হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন পরের পেজে, পরের স্লাইডে যাই। আচ্ছা, সীমাবদ্ধতা। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে জিওমেট্রি ব্যাখ্যা করতে পারে না, চুম্বক প্রবর্তন ব্যাখ্যা না। আচ্ছা, এই যে এই ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে আপনি সব মানে সহজে মনে রাখবেন কি করে? এই যে এই লিমিটেশন গুলোকে একটা শব্দের মধ্যে নিয়ে এসে মনে রাখতে হবে। তার মানে আমরা যদি জি দেখি, জিওমেট্রি, জি দিয়ে হচ্ছে জিওমেট্রি, এম দিয়ে হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস, তাই তো? তাহলে এখান থেকে আমরা একটু বের হই। তারপর হচ্ছে স্পেকট্রাল বৈশিষ্ট্য বিশ্লেষণ। যেহেতু ম্যাগনেটিক প্রপার্টিজ ব্যাখ্যা করতে পারে না, সেহেতু স্পেকট্রাম তো আরো পারবে না। এটা মনে রাখতে হবে, কারণ ম্যাগনেটিক প্রপার্টিজের সাথে স্পেকট্রামের সম্পর্ক আছে। তাহলে জিএম, আমরা এটাকে বলতে পারি কি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে এস, এস দিয়ে কি? স্পেকট্রাম। তার মানে জিএমএস। জিএমএস আর হাইব্রিডাইজেশন ধারণা অনুপস্থিত। হাইব্রিডাইজেশন তো আপনি জানেন জিওমেট্রির সাথে সম্পর্কিত। তো জিওমেট্রি ব্যাখ্যা করতে না পারলে হাইব্রিডাইজেশন কিভাবে ব্যাখ্যা করবে, তাই না? তাহলে হচ্ছে যে আর এটা আমরা বলতে পারি যে এটা এইচ, এইচটাকেও ব্যাখ্যা করতে পারে না, এইচটাকে ব্যাখ্যা করতে পারে না। আরটা কি পারে না? ভিবিটি, আর হচ্ছে সিএফটি। ভিবিটি, সিএফটি, এমওটি, এগুলো হচ্ছে বন্ডিং এর ক্ষেত্রে তিনটা বিখ্যাত থিওরি, কেমিস্ট্রির প্রতিটি স্টুডেন্ট জানার কথা। ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। আরটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, এমওবি। এই তিনটা থিওরি তো আমরা এমনিতেই জানি, যে ভিবিটি, সিএফটি আর এমওবি, ভ্যালেন্স বন্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, এমওবি। যেহেতু জিওমেট্রি এবং ম্যাগনেটিক ফিল্ড ব্যাখ্যা করতে পারে না, স্বাভাবিকভাবেই স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারবে না, স্বাভাবিকভাবেই আপনার হচ্ছে অরবিটাল ব্যাখ্যা করতে পারবে না, মানে হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করতে পারবে না। তাহলে আমরা তো এগুলো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। মানে আপনি যদি এই জি আর এম কে মনে রাখেন, জিএম মানে হচ্ছে সিডুইক থিওরি, যেটা সেই থিওরির লিমিটেশন বলতে আমরা বুঝবো জিএম। জিএমটা কি? জিওমেট্রিক্যাল জিওমেট্রিক্যাল কনসেপ্ট ব্যাখ্যা করতে পারে না, ম্যাগনেটিক ফিল্ড ব্যাখ্যা করতে পারে না। কার? এই জটিল যৌগ যেটা গঠিত হয়, সেই জটিল যৌগের। তো যেহেতু এই দুটো পারবে না, স্বাভাবিকভাবেই স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারবে না, স্বাভাবিকভাবেই হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করতে পারবে না, স্বাভাবিকভাবেই ভ্যালেন্স বন্ড থিওরি ব্যাখ্যা করতে পারবে না, সিএফটি ব্যাখ্যা করতে পারবে না, এমওবি ব্যাখ্যা করতে পারবে না। তাহলে এই আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা থেকে শুধু কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, বাদ বাকিগুলো অটোমেটিক্যালি একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। সো এই কোশ্চেনটা আমার মনে হয় না যে খুব বেশি পরিশ্রম করতে হবে আপনাদের, এবং এটা সারা জীবন মনে রাখার জন্য এটুকুই যথেষ্ট হবে, কয়েকটা ইনপুট।
প্রথমে আমরা বলেছি যে লিমিটেশনকে মনে রাখার জন্য আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। লিমিটেশনকে যদি আমি মনে রাখতে চাই, আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। কি কি সেই দুটো জিনিস? একটা হচ্ছে আমার জি, আর একটা হচ্ছে আমার এস। হোয়াট ইজ জিএস? জি, আর একটা হচ্ছে এম। জি আর এম। জি দিয়ে কি? জিওমেট্রিক্যাল প্রপার্টিস। এম দিয়ে কি? ম্যাগনেটিক প্রপার্টিস। যেহেতু জ্যামিট্রি ব্যাখ্যা করতে পারে না, হাইব্রিডাইজেশন পারবে না। আর যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ব্যাখ্যা করতে পারে না, সেহেতু স্পেকট্রাম পারবে না। ক্লিয়ার এটুকু? এরপরে আসেন তিনটা বিখ্যাত থিওরি। ইনঅর্গানিক কেমিস্ট্রির মূল হচ্ছে তিনটা থিওরি। একটা কি? ভ্যালেন্স বন্ড থিওরি, আরটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, আরটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল থিওরি বা মলিকুলার অরবিটাল থিওরি। ম্যাগনেটিক না, মলিকুলার অরবিটাল থিওরি। এই তিনটা থিওরি ব্যাখ্যা করতে পারবে না। সো এইটা হচ্ছে লিমিটেশন। তাহলে এই হলো টোটালটা আমাদের। জাস্ট এই এই কোশ্চিন যে আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন, এই কোশ্চিনটা পরীক্ষায় বিগত 10 বছরের মধ্যে 6 বছর 6বারই পরীক্ষা আসছে। অথচ কোশ্চিনটা কিন্তু খুব সোজা, যদি আপনি ঠিক মতো বুঝে থাকেন তাহলে কোশ্চিনটা খুবই সোজা, উত্তরগুলো লেখা খুব সোজা। যে আমাদের সিডিউক থিওরির ভিতরে কি কি জিনিস আছে, জাস্ট এই যেভাবে আলোচনা করা হয়েছে ঠিক সেভাবে পয়েন্ট আউট করে মনে রাখা, তাহলে পরে এটি আর পড়া লাগবে না, জাস্ট একবার দেখে নিয়ে মুখস্থ হয়ে যাবে। আর লিমিটেশনকে মনে রাখার জন্য মনে রাখেন হচ্ছে জিএম, জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার জিএম দিয়ে হচ্ছে জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার মুখস্থ মানে, জেনারেল ম্যানেজার মানে হচ্ছে লিমিটেশন অফ সিডিউক থিওরি, লিমিটেশন অফ ডেন্টেড থিওরি, লিমিটেশন অফ লিমিটেশন অফ ইলেকট্রনিক থিওরি অফ সিডিউক। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে এটি হচ্ছে অ্যাসিড বেস থিওরি। তাহলে অ্যাসিড বেস থিওরির লিমিটেশন কি? জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার মানে কি? জি দিয়ে হচ্ছে জিওমেট্রি অফ দ্য মলিকুল, এম দিয়ে হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস। আর যেহেতু জিএম ব্যাখ্যা করতে পারে না, সেহেতু হাইব্রিডাইজেশন পারবে না। আর যেহেতু হাইব্রিডাইজেশন পারে না বা ম্যাগনেটিক থিওরি পারে না, ম্যাগনেটিক প্রপার্টিস ব্যাখ্যা করতে পারে না, সেহেতু স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারবে না। এরপরে হচ্ছে তিনটা গুরুত্বপূর্ণ থিওরি: ভ্যালেন্স বন্ড থিওরি, সিএফটি, আর মলিকুলার অরবিটাল থিওরি। আশা করছি যে বুঝতে পেরেছেন। কারোর কোনো কোশ্চেন থাকলে ভিডিও নিচে কমেন্ট করেন অথবা আমাদেরকে ইনবক্স করেন। আর তোমার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিলে হবে, আমরা আপনাদের পেজে সেগুলো আনসার অ্যাড করে দেবো।